আজ আমি ক্রু মুভিটি এক্সপ্লেন করব। এই মুভিটি 2024 সালে রিলিজ হয়েছে। মুভির শুরুতে আমরা কোহিনুর এয়ারলাইন্সে কর্মরত 3জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টসদের দেখতে পাই। তাদের নাম হলো গীতা, জেসমিন এবং দিব্যা। দিব্যা তার স্কুলের সময়ে পড়াশোনা, খেলাধুলো সব কিছুতেই প্রথম হতো। সে এক ছোট্ট শহর নানহেরিতে বসবাস করত। সেখানে একটি ছোট্ট এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে কখনোই কোনো প্লেন আসেনি। আর এখান থেকেই সে স্বপ্ন দেখা শুরু করে পাইলট হবার। বোর্ড এক্সাম শেষ হতেই তার পুরো পরিবার মুম্বাইতে শিফট হয়ে যায়। তারপর তার বাবা লোন নিয়ে তাকে ভারতের টপ ফ্লাইং স্কুলে পড়ায়। পড়াশোনা করে সে চাকরি তো পায়, কিন্তু সেটা পাইলটের না, ফ্লাইট অ্যাটেন্ডেন্টের। তার মা বাবা তাকে পাইলট হতে দেখতে চায়, তাই দিব্যা তাদের স্বপ্ন না ভাঙার জন্য প্রতিদিন বাড়ি থেকে পাইলটের পোশাক পরে বেরোতো এবং বাইরে গিয়ে সে চেঞ্জ করে নিত। অর্থাৎ তার বাড়িতে সবাই জানতো যে সে একজন পাইলট, কিন্তু আসলে দিব্যা ছিল একজন এয়ার হোস্টেস। এবার আমাদের গীতার কাহিনী দেখানো হয়। গীতা এবং তার স্বামী অনেক উচ্চবিত্ত পরিবার থেকে ছিল, কিন্তু একদিন তার স্বামীর ভাইদের মধ্যে ঝামেলা হয়, যার ফলে তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় খালি হাতে। গীতা 1998 সালে মিস কর্নাল ছিল, তাই সে খুব সহজে এয়ার হোস্টেসের চাকরি পেয়ে যায়। গীতার টাকাতে তাদের সংসার চলতো, আর অরুণ বাড়িতে বসে খাবার বানিয়ে অনলাইনে অর্ডার নিয়ে কম বেশি কিছু টাকা অর্জন করত। এমনিতেই তাদের সংসারে অভাব ছিল, আবার তার ওপর গীতার ভাই পূর্ণ প্রায়ই মাসখানেকের জন্য তার স্ত্রীকে নিয়ে বেড়াতে চলে আসতো। এবার জেসমিনের স্টোরি দেখানো হয়। সে একটি লোভী প্রকৃতির মহিলা ছিল। সে যেখানেই টাকা দেখত সেখানেই চলে যেত। সে টাকা পয়সা এবং চকমকে দামি জিনিস পছন্দ করত। জেসমিনের মা বাবার বিবাহ বিচ্ছেদের পর সে তার দাদুর বাড়িতে চলে যায়, আর তখন থেকে তার দাদুই তার পুরো পরিবার হয়ে যায়। ছোট্টবেলা থেকে সে এটাই জেনেছে যে যারা ধনী হয় তারাই ভালোভাবে জীবন কাটাতে পারে, তাই সেও ধনী হতে চায়, যাতে তার জীবনে কোনো কষ্ট না থাকে। বড় হয়ে সে বিউটি প্রোডাক্টের নিজস্ব একটা কোম্পানি খোলে, কিন্তু সেটা খুব একটা চলে না, তাই প্ল্যান বি অনুযায়ী সে এয়ার হোস্টেস হয়ে যায়। এরপর আমাদের আসল কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এই 3জনকে পুলিশরা গ্রেফতার করে নিয়েছে, কারণ তাদের উপর সোনা পাচারের অভিযোগ উঠেছিল। এবার 6 মাস আগের কাহিনী দেখানো হয়। সেখানে সবাই অনেক চিন্তায় ছিল, কারণ কিছু মাস ধরে তাদের স্যালারি আসছিল না, এমনকি তারা স্যালারি আসার কোনো আশাও দেখতে পাচ্ছিল না। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে তারা যা ডেলি অ্যালাওয়েন্স পায় সেটা দিয়ে কোনো মতে তাদের দিন কাটছিল। একদিন প্লেন ওড়ানোর কিছুক্ষণ পর প্লেনের পাইলট রঘুবংশবাবুর হার্ট অ্যাটাক আসে এবং তিনি সেখানেই মারা যান। সিপিআর দেবার জন্য গীতা তার শার্ট খোলে। তারপর তারা যে দৃশ্য দেখতে পায় তা দেখে তারা 3জন অবাক হয়ে যায়। তার সারা শরীরে সোনার বিস্কিট বাঁধা ছিল, অর্থাৎ তিনি সোনা পাচার করতেন। এই সময় জেসমিন লোভের বশে বলে, চলো এই সোনার বিস্কিটগুলো আমরা রেখে দিই, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গীতা আর দিব্যার এসব করার জন্য মন মানছিল না। এবার এই কেসের তদন্ত করতে কাস্টম অফিসার জয়বীর আসে। দিব্যাকে সে আগে থেকেই চিনত, কারণ কলেজে তাদের মধ্যে সম্পর্ক ছিল। এত বছর পর সে তাকে দেখে অনেক খুশি হয়। তাদের দুজনের মধ্যে কথা হয়, ওর নম্বর আদান প্রদান হয়, আর জয়বীর এরপরও তার সাথে কখনো দেখা করার কথা বলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর গীতা একদিন কোহিনুরের এইচআর ম্যানেজার মনোজের থেকে জানতে পারে যে তাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে, আর তাদের কাছে একদমই টাকা নেই। এই খবরটা সে দিব্যা ও জেসমিনকে জানায়। তখন তারা 3জন বসে ভাবতে থাকে যে এবার তাদের কি হবে। তারা ভাবে যে তারা যেই সোনাটা পেয়েছিল সেটা রেখে দিলেই হয়তো ভালো হতো। তখন জেসমিন একটা ফোন বার করে, যেটা রঘুবংশীর ছিল। তারা দেখতে পায় রঘুবংশী আলবুর্জকে সবসময় একটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করত। তারা ভাবে যে এটা নিশ্চয়ই ডিলারেরই নাম্বার, তাই তারা সেই নাম্বারে কল করে। তখন তারা জানতে পারে যে সেটা অন্য কেউ না, মনোজই ছিল। অর্থাৎ মনোজই এই স্মাগলিং এর মাস্টার মাইন্ড ছিল। পরের দিনই তারা 3জন মনোজের সাথে দেখা করে এবং তাকে ব্ল্যাকমেল করে বলে যে এই কাজটা আমরাও করব। তারপর মনোজ তাদের সোনার বিস্কিট দিয়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা এই বিস্কিটগুলোকে কিভাবে নিয়ে যাবে? কারণ রঘুবংশী যেভাবে নিয়ে যেত সেই পদ্ধতি তো এখন অফিসাররা জেনে গিয়েছে, তাই তাদের ধরা পড়ে যাবার ভয় ছিল। তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা একটি সোনার দোকানে গিয়ে সোনাগুলি গলিয়ে সেগুলিকে টফির আকার দিয়ে তার উপরে চকোলেটের কোটিং করে সেগুলিকে টফির মতো বানিয়ে নেয়। এটাই তাদের কাছে সব থেকে ভালো উপায় মনে হয় সোনা পাচার করার জন্য, যেটা কিনা কেউ বুঝতে পারবে না। তারা এবার সোনার চকলেটের ওপর আসল চকলেটের ডিব্বাও রেখে দেয়, যাতে একটু সেফটি থাকে।
তারপর তারা এয়ারপোর্ট চলে যায় এবং সেখানের চেকিংয়ে তারা ভালোভাবে বেরিয়ে আসে। এবার আলবুর্জ পৌঁছিয়ে সেখানে তাদের কাছে একটা লোক আসে এবং সোনা নিয়ে চলে যায়। এই কাজটার জন্য তারা অনেক টাকা পায়। এরপর থেকে তারা এই কাজটা করা শুরু করে। এভাবে চলতে চলতেই তাদের টাকা পয়সার ঘাটতি ঠিক হয়ে যায়। জাসমিন অনেক দামি দামি জিনিস কিনতো। সে তার দাদুর পারিবারিক আংটি, যেটাকে সে বন্ধক রেখেছিল টাকা পয়সার জন্য, সেটাও ছাড়িয়ে নিয়ে আসে। গীতা ঘুষ দিয়ে তার ভাইকে একটা চাকরি পাইয়ে দেয় যাতে সে নিজের সংসার চালাতে পারে এবং নিজের বাড়িতে ফিরে যায়। তাদের সবার জীবন দারুণভাবে কাটছিল, কিন্তু অন্যান্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জীবন এখনো আগের মতোই ছিল। তাদের তিনজনকে এত খুশি দেখে তারা ভাবতে থাকে যে খাবার খাওয়ার টাকাও জুটছে না, আর এরা এত খুশি কিভাবে রয়েছে। এরপর একদিন কাস্টম অফিসার মালা সকল ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ব্যাগ চেক করা শুরু করে। ফলে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায় যে এবার তারা কি করবে। সেই সময় তারা জয়বীরকে দেখতে পায়। তখন তারা তাকে ডেকে নেয়। জয়বীর দিব্যার জন্য পাগল ছিল, তাই সে তাদের তিনজনকে ছেড়ে দেয়। তারা এবারের মতো বেঁচে যায়। এরপর দিব্যা আর জয়বীরের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া শুরু হয়। দুজন আগে থেকেই এক অপরকে পছন্দ করত, কিন্তু জয়বীরকে নিজের কাছে রাখলে দিব্যার অনেক ফায়দা হতো। এবার জাসমিনের জন্মদিনের দিন আসে। তারা ক্লাবে পার্টি করে এবং দামি দামি মদ খায়, কিন্তু তাদের কলিগ তাদের ফুর্তি করতে দেখে নেয়। তার পরের দিনই কাস্টম অফিসারের কাছে খবর আসে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দিব্যা, জাসমিন এবং গীতা সোনা পাচার করছে। তারপরে তাদের অ্যারেস্ট করা হয়। এবার কাহিনী বর্তমানে আসে। পুরো প্লেনের তল্লাশি করা হয়, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায় না। মালা ডাস্টবিনে খোঁজাখুঁজি করলে সে সেখানে চকলেট পায়। তার মনে পড়ে যে একদিন যখন সে তাদের ব্যাগ সার্চ করেছিল, তখন গীতার ব্যাগ থেকে চকলেটের ডিব্বা পাওয়া গিয়েছিল, আর সেই চকলেট একই রকম ছিল। কিন্তু সেই সময় সে ঠিক করে তল্লাশি করতে পারেনি, কারণ সেখানে জয়বীর চলে এসেছিল। মালা তাদের ব্যাগ থেকে সেম চকলেটের ডিব্বা পায়, তাই সে পুরো কনফিডেন্ট ছিল যে এর মধ্যেই সোনা রয়েছে। কিন্তু সব চকলেট খোলার পরও সোনা কোথাও ছিল না। এখানে আমরা দেখতে পাই তারা আগেই খবর পেয়ে গিয়েছিল যে পুলিশরা কিছু একটা টিপ পেয়েছে, তাই তারা আগেই সকল সোনার চকলেটের ডিব্বাগুলোকে প্লেনে লুকিয়ে রাখে। সিনিয়র অফিসার মালাকে বলে এই তিনজনকে ছেড়ে দিতে। হয়তো টিপটা ভুল ছিল, কিন্তু মালা বলে টিপটা ভুল ছিল না, এদেরই মতো একজন এয়ার হোস্টেস টিপ দিয়েছিল, আর সে এই চারজনকে ভালো মতো চেনে। মালা চারজনের কথা বলে। চতুর্থ জন হলো মনোজ। তারা মনোজকেও সন্দেহ করছিল যে সেও এই কাজে জড়িত, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের তিনজনকে তাদের ছেড়ে দিতে হয়। তারা মুক্ত তো হয়ে গেল, কিন্তু যেই প্লেনে তারা সোনা রেখেছিল সেই প্লেন উড়ে যায়, যার ফলে তাদের অনেক লস হয়ে যায়। তবে তারা জেলে যেতে যেতে কোনো রকমভাবে বেঁচে যায়। দিব্যা জাসমিনকে দোষ দিয়েছিল যে ওর কথা শোনাই উচিত হয়নি আমাদের। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং তাদের কথোপকথন বন্ধ হয়ে যায়। গীতার ভাই পুন্নু মাতাল ছিল। গীতা তাকে যে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল সে সেটা ছেড়ে দেয়। সে এদিক ওদিক থেকে টাকা পয়সা নিয়ে শুধু মদ খেত। গীতা তাকে তার পার্সের ভেতর থেকে টাকা নিতে দেখে নেয়। গীতা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে পুন্নু উল্টে গীতার বর অরুণকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যে তুই তো তোর বউয়ের কামাই খাস, আজ পর্যন্ত তুই কি করেছিস। এই কথায় গীতা পুন্নুকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। দিব্যা নিজের মন হালকা করার জন্য তার ভাইকে এই সত্যিটা জানিয়ে দেয় যে সে আসলে পাইলট না, একজন এয়ার হোস্টেস। এটা শুনে তার ভাই তার উপর রাগ করে না, বরং তাকে সাপোর্ট করে। এবার খবর আসে যে কোহিনুর এয়ারলাইন্সের একটি প্লেনে সোনার বৃষ্টি হয়েছে। যে সোনাটা তারা লুকিয়েছিল সেটা এবার বেরিয়ে এসেছে। জয়বীরের এবার মালার ওপর বিশ্বাস হয় যে সে যেই টিপটা পেয়েছিল ওটা একদমই সঠিক ছিল। যেই সোনাটা পাওয়া গিয়েছে সেটা চকলেটের ডিব্বাতেই পাওয়া গিয়েছে। দিব্যা জয়বীরের সাথে দেখা করে তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখন তার ওপর জয়বীর আর বিশ্বাস করে না। এখন জয়বীর আর মালা তাদের বিরুদ্ধে কিছু করতেও পারবে না, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এরই মধ্যে জাসমিনের কাছে খুবই খারাপ একটা খবর আসে। তার দাদু মারা যায়। সেই তার সব কিছু ছিল। দাদু মারা যাওয়ায় সে অনেক দুঃখ পায়। এই সময় বাকিরা জাসমিনকে সান্ত্বনা দিতে আসে। এবার আরও একটি খবর ছড়ায় যে কোহিনুরের চেয়ারম্যান বিজয় ওয়ালিয়া দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কারণ তার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। ফলে সব স্টাফরা চিন্তায় পড়ে যায় যে এবার তাদের কি হবে।
তাদের ঘর সংসার কিভাবে চলবে। এদিকে তারা তিনজন ভাবছিল কাস্টম অফিসারকে টিপ দিয়েছিল তাদেরই কলিগ, কিন্তু তারা জানতে পারে যে সে কাউকে কিছু বলেনি। সে যদি কাউকে কিছু না জানিয়ে থাকে তাহলে কে জানালো। তারা তিনজন একটু বুদ্ধি লাগায়। তাদের মনে পড়ে যে মালা বলেছিল এয়ার হোস্টেস ধরনের কেউ একজন টিপ দিয়েছিল, অর্থাৎ সে এয়ার হোস্টেস এখন নেই, এক সময় ছিল। আর এয়ার হোস্টেস ছিল মনোজের স্ত্রী সুধা, আর সেই মনোজ এবং তাদের তিনজনকে খুব ভালোভাবে জানতো। তাই এবার তারা সুধাকে ধরে। সুধা এসব এ কারণে করেছিল কারণ সে তার স্বামীর অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরেছিল। সেই মেয়েটি একজন ফরেনার ছিল। মনোজ তার সব টাকা পয়সা সেই মেয়েটার ওপর উড়িয়ে দেয়। তাই সেভাবে মনোজ কদিন জেলে ঘুরে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়ায় ওরা তিনজনই ফেঁসে যায়। গীতা জিজ্ঞাসা করে যে মনোজের কাছে এত সোনা এলো কোথা থেকে। এখানে সুধা আসল সত্যিটা বলে যে এসব সোনা মনোজের নয়, কোহিনূর এয়ারলাইন্সের চেয়ারম্যান বিজয় ওয়ালিয়ার। সে অনেক বছর ধরে নিজের কালো ধনসম্পদ আলবুর্জে পাঠাচ্ছে সোনা বানিয়ে। এসব জেনে তারা তিনজন অনেক রেগে যায়। একে তো আমরা স্যালারি পাইনি, তার উপর আমরাই ওনাকে দেশ থেকে পালানোর ভাগিদার হয়ে গেলাম। এখানে দিব্যার ভেতরে মনুষ্যত্ব জেগে ওঠে। সে বলে বিজয় যেসব টাকা পয়সা নিয়ে পালিয়েছে ওরা সেসব ফেরত আনবে, আর টোটাল টাকা ছিল 3,000 কোটি। আবার তারা তিনজন এটাও জানতো না যে বিজয় ওয়ালিয়া কোথায় রয়েছে। তাই তারা প্রথমে আলবুর্জ যায় এবং সেখানে তারা মনোজকে খোঁজে। তার পিছু করে তারা একটি দামি হোটেলে পৌঁছয়, যেখানে তারা বিজয় ওয়ালিয়াকে দেখতে পায়। আসলে বিজয় ওয়ালিয়া তার মেয়ে আয়েশার বিয়ে দিচ্ছিল এই হোটেলে, আর সব সোনাও এখানেই ছিল। তারা ভাবে যে এখান থেকেই তাদের সোনা চুরি করতে হবে, কিন্তু এভাবে তারা ধরা পড়ে যাবে। তাই প্রথমে গীতা সেই হোটেলের স্টাফের চাকরিতে ঢোকে, যাতে তার ওপর কেউ সন্দেহ না করে আর ভেতরে সবকিছু দেখে প্ল্যান বানাতে পারে। দিব্যার ভাই হ্যাকিং জানতো, তাই দিব্যা তাকে হোটেলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে বলে। যেই রুমে বিজয় ওয়ালিয়া ছিল সেই রুমের কি কার্ড স্টাফদের দেওয়া হয় না, সুতরাং গীতা কোনোভাবে সেই রুমে যেতে পারবে না। তাই তাদের কাছে অন্তিম পথ ছিল এটাই যে মনোজকেও তাদের প্ল্যানে যোগ করতে হবে। তাই তারা তিনজন মনোজকে টাকার লোভ দেখায়, ফলে মনোজও তাদের সাথে হাত মেলায়। এবার ওয়ালিয়ার মেয়ের বিয়ের রাতে তাদের সবকিছু করতে হবে। জাসমিন অনেক ধনী একজন মহিলার রূপে বিয়েতে আসে, আর গীতা তো আগে থেকেই হোটেলে ছিল। দিব্যা সাফাইওয়ালার বেশে সিকিউরিটি রুমে ঢোকে আর সেখানে পেন ড্রাইভ লাগিয়ে দেয়। তারপর তার ভাই সিসিটিভি ক্যামেরা হ্যাক করার কাজ শুরু করে দেয়। এদিকে জাসমিন ওয়ালিয়ার থেকে তার রুমের কি কার্ড চুরি করতে সক্ষম হয়ে যায়। তারা তিনজন সাথে সাথেই তার রুমে চলে যায়, কিন্তু সেখানে কোথাও সোনা ছিল না। তারা এত প্ল্যানিং করলো, কিন্তু সে সবকিছুই ফেল হয়ে গেল। তারা একটু হতাশ হয়, কিন্তু এরপর তারা আবারও প্ল্যান বানায়। জাসমিন ওয়ালিয়ার আইপ্যাড চুরি করে এনেছিল। সেটা থেকে তারা জানতে পারে যে ওয়ালিয়া একটি প্রাইভেট জেটে করে কোনো আইল্যান্ডে যাচ্ছে, হয়তো সোনা সেখানেই আছে। এরপর জেটের কেবিন ক্রুদের তারা টয়লেটে আটকে রাখে এবং নিজেরা কেবিন ক্রু সেজে প্রাইভেট জেটে পৌঁছিয়ে যায়। জাসমিন আর গীতা দুজনেই তাদের নেশার গুলি মেশানো ড্রিঙ্ক পান করায়, যাতে তারা অজ্ঞান হয়ে যায়। কিন্তু আয়েশা অনেক ঢং করে কিছুই খেতে চাইছিল না। এরপর তারা দেখতে পায় সোনায় ভরা ব্যাগগুলি সেই প্লেনেই রাখা রয়েছে। তারা এত সোনা দেখে হকচকিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় আয়েশা তাদের পেছনে চলে আসে। এবার সে তার বাবাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা তো অজ্ঞান হয়ে পড়েছিল। এবার তারা আয়েশার হাত পা বেঁধে রেখে দেয়। এবার আমরা জানতে পারি সেই জেটটা আর কেউ না, দিব্যা ওড়াচ্ছিল। সে টেক অফ তো করে নিয়েছিল, কিন্তু ল্যান্ডিং করতে তার গলা শুকিয়ে যাচ্ছিল, কারণ এই প্লেনটার সিস্টেম সবকিছু উল্টোপাল্টা ছিল। তাই সে অনেক ভয় পেয়ে যায় যে সে কিভাবে জেটটাকে নামাবে। গীতা তাকে জোরে একটা থাপ্পড় মেরে ককপিটে বসিয়ে দেয়, কারণ ল্যান্ডিং তো তাকে করতেই হবে। দিব্যা রানওয়ে দেখতে পায়, তারপর সে কোনো রকমভাবে সেখানে ল্যান্ড করে নেয়, আর সে একদমই সুরক্ষিতভাবে নিচে পৌঁছিয়ে যায়। সে প্লেনটা সেই শহরের রানওয়েতে নামিয়েছিল যেখানে কোনো প্লেন কখনো আসেনি, অর্থাৎ নানহেরিতে। এভাবে দিব্যার প্লেন ওড়ানোর স্বপ্ন পূরণ হয়ে যায়। সেখানে সোনার 4টি ব্যাগ ছিল। তারা তিনজন 3টি ব্যাগ নিয়ে একটি সেখানেই রেখে দেয় পুলিশদের জন্য। এরপর বিজয় ওয়ালিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের এই প্ল্যানে জয়বীরও যুক্ত ছিল, কারণ সে জানতো যে এবার তাদের মোটিভ ভুল ছিল না। কোহিনূর এয়ারলাইন্সে কর্মরত যাদের যাদের টাকা পয়সার প্রয়োজন ছিল, তারা তিনজন তাদের সবাইকে একটু করে সোনা দিয়ে দেয়, যাতে তারা ভালোভাবে জীবন কাটাতে পারে। মনোজও তার ভাগ পেয়ে যায়। সে এবার তার গার্লফ্রেন্ডকে ছেড়ে নিজের বাড়ি ফিরে যায়।
সুধা সোনা দেখে তাকে আবারও আপন করে নেয়। সব কিছু এবার ঠিক হয়ে যায়। যে ভুল করেছিল সে শাস্তি পেয়ে যায়, আর যাদের জীবনে দুঃখ ছিল তারা এখন সুখী হয়ে যায়। এবং এখানেই এই মুভিটি শেষ হয়। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটিতে একটি লাইক করো।